নমস্কার, সাফ কথায় আমি আপনাদের সঙ্গে রয়েছি রূপা। আজ সাফ কথার যেটা আলোচনার বিষয় যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেশের প্রধান সমস্যা একটা যেটা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশ। এবং ইতিমধ্যে আপনারা জানেন কেন্দ্র এবং বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য সরকারগুলো রয়েছে তারা জোর কদমে কড়া পদক্ষেপ নিয়েছে, একেবারে অ্যাকশন মোডে, যারা অবৈধভাবে একেবারে দশকের পর দশক ধরে এই দেশে একেবারে ঘুরে বেড়াচ্ছে, এই দেশে বসবাস করে চলছে এবং এই দেশের একেবারে আমরা যদি বলি জনবিন্যাস থেকে শুরু করে অর্থনৈতিক সামাজিক বিভিন্ন ক্ষেত্রের উপর একটা চাপ সৃষ্টি করে আসছে। এছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই অবৈধ অনুপ্রবেশকারী যারা অবৈধ বাংলাদেশিরা রয়েছেন তারা কিন্তু জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে এবং সমস্ত কিছুকে দমন করতে, সমস্ত কিছুকে রুখতে ইতিমধ্যে কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বললেন গতকাল সীমান্তের 15 কিলোমিটারের মধ্যে সব অবৈধ নির্মাণ ভাঙার তিনি নির্দেশ দিয়েছেন এবং সেই সীমান্তের 15 কিলোমিটারের মধ্যে থাকা সব বেআইনি নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার একেবারে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ কোনো রকম ভাবে কোনো খামতি কিন্তু রাখতে চাইছে না কেন্দ্র তথা রাজ্য সরকার। অসমের ক্ষেত্রে যদি বলি, অসমে এর আগেই শুরু হয়ে গেছে, হিমন্ত সরকারের আমলেই শুরু হয়ে গেছে, পুশব্যাক থেকে শুরু করে অবৈধ যারা বাংলাদেশিরা রয়েছেন অসমের বুকে তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান। তারপর যদি আমি বলি এবারে বাংলায় যখন একেবারে শুভেন্দু সরকার ক্ষমতা এলেন, প্রথম যে ক্যাবিনেট বৈঠক সেখানে তিনি সরাসরিভাবে একাধিক বক্তব্য রাখলেন। এই অনুপ্রবেশ নিয়ে প্রথমে তিনি সরব হলেন এবং অনুপ্রবেশদেরকে তাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একেবারে কড়া পদক্ষেপ, অ্যাকশন মোডে বলা যায়, জিরো টলারেন্স নীতি। সে জায়গায় দাঁড়িয়ে আমরা জানি যে ইতিমধ্যে সে নিয়ে কাজও শুরু হয়ে গেছে এবং বিএসএফকে জমি হস্তান্তরের ক্ষেত্রে কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছে 45 দিনে। এবং পাশাপাশি ত্রিপুরাতেও কিন্তু আমরা যদি দেখি, ত্রিপুরা সীমান্ত অর্থাৎ উত্তর পূর্ব থেকে শুরু করে বাংলায় এই যে অনুপ্রবেশ একটা বড় ইস্যু, সেটা গোটা দেশ ছাপিয়ে গেছে। এবং ত্রিপুরা সীমান্ত হোক, বাংলা সীমান্ত হোক, অসম সীমান্ত হোক, বিভিন্ন সীমান্ত দিয়ে দিনের পর দিন, দশকের পর দশক ধরে যে অবৈধভাবে বাংলাদেশের এই দেশে একেবারে অনুপ্রবেশ ঘটিয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি এর আগেও বলেছি বিভিন্ন ক্ষেত্রে একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই সমস্ত কিছু দিক বিবেচনা করে কেন্দ্র এবং রাজ্য সরকার একেবারে জিরো টলারেন্স নীতি এবারে হাতে নিয়েছে। আজকের আমরা আলোচনা করব একেবারে শুরু থেকে আজ শেষ পর্যন্ত, অর্থাৎ বর্তমান পরিস্থিতির উপরে নজর রাখবো এবং শুরু থেকে আমরা নজর রাখবো যে এই যে অবস্থা, এই যে পরিস্থিতি দেশের বুকে অসম থেকে শুরু করে একেবারে ত্রিপুরা, বাংলা, বিভিন্ন রাজ্যে যে এই যে একটা চাপ সৃষ্টি হয়েছে অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে, ঠিক কোন কোন ক্ষেত্রে কতটা প্রভাব পড়েছে এবং আগামী দিনে এই যে অনুপ্রবেশের রোগ সরকার যেভাবে জিরো টলারেন্স হাতে নিয়েছে, সত্যি কি রোগ সারাতে পারবে কেন্দ্র তথা রাজ্য সরকারগুলো, সেদিকেও আমাদের নজর থাকছে এবং এ বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিরা রয়েবেন। তবে তার আগে আমি গ্রাফিক্সের মাধ্যমে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই যে অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, পশ্চিমবঙ্গ, এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে তার সঙ্গে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ঠিক কতটা ছড়িয়ে রয়েছে সেটা আমি গ্রাফিক্সের মাধ্যমে দেখাবো। এই মুহূর্তে ত্রিপুরাটা দেখতে পাচ্ছেন, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের প্রায় 856 কিলোমিটার দীর্ঘ রয়েছে আন্তর্জাতিক সীমান্ত। এবং ত্রিপুরার পর আমি যদি বলি মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের প্রায় 443 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এরপর যদি মিজোরামের দিকে নজর রাখি তাহলে মিজোরামের সঙ্গে বাংলাদেশের প্রায় 318 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত। অর্থাৎ এই সীমান্ত পেরিয়ে কিন্তু দিনের পর দিন বাংলাদেশিরা প্রবেশ করছে এবং সে জায়গায় দাঁড়িয়ে এবারে কিন্তু জিরো টলারেন্স কেন্দ্র এবং রাজ্য সরকারের। এবং পশ্চিমবঙ্গের কথা যদি বলি, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় 2216.7 কিলোমিটার দীর্ঘ এই আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এবং বলা যেতে পারে মোট ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় অর্ধেক, অর্থাৎ বিশাল একটা এরিয়া, বিশাল একটা এলাকা বলা যায় সে জায়গায় দাঁড়িয়ে এই সীমান্ত এলাকায়। এবং অসমের কথা যদি বলি, অসমের সঙ্গে বাংলাদেশের প্রায় 263 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এবার আমি আসবো আলোচনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, স্টুডিওতে রয়েছেন গৌহাটি হাইকোর্টের আইনজীবী মধুমিতা চক্রবর্তী। প্রথমে আমি পরিচয়টা সেরে নেব সকলের সঙ্গে। এই মুহূর্তে মধুমিতা দি রয়েছেন আমাদের সঙ্গে, গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী, এবং ত্রিপুরা থেকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ চক্রবর্তী, এবং শিলিগুড়ি থেকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল, এবং বিধায়ক চিন্ময়দেব বর্মন, মালদা জেলার গাজলের বিধায়ক, তিনিও রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায়। প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আলোচনায়। আমি প্রথমেই অমিতাভ বাবুর কাছে যাব। অমিতাভ বাবু, আমি এর আগে ঠিক অসম সহ
ত্রিপুরা সহ মেঘালয়, মিজোরাম, পশ্চিমবঙ্গের যে আমি আন্তর্জাতিক সীমান্তের কথাটা বলছিলাম বাংলাদেশের সঙ্গে, সে জায়গায় দাঁড়িয়ে আমরা বাংলার কথা যদি বলি তাহলে আমরা দেখতে পেলাম যে বাংলায় কিন্তু বেশিরভাগ অংশ রয়েছে এবং সে জায়গায় দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় 2216.7 কিলোমিটার দীর্ঘ রয়েছে আন্তর্জাতিক সীমান্ত। এবং সেই সীমান্ত দিয়ে এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন সীমান্তগুলো, বেশিরভাগ সীমান্তে আমরা কাঁটাতারের বেড়া থাকলেও কিন্তু আমরা দেখেছি যে খুব সহজেই অবৈধ পাসপোর্ট, অবৈধ বিভিন্ন কার্ড বানিয়ে এবং দালাল চক্রের মাধ্যমে দিনের পর দিন, দশকের পর দশক ধরে বাংলাদেশিরা এদেশে প্রবেশ করছে। যদি বাংলার কথা বলি, বাংলায় কিন্তু এই হারটা কিন্তু অনেক বেশি। আমি প্রথমেই আলোচনায় আসব, বাংলায় এর আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের তরফ থেকে নির্দেশ দেওয়ার পরও কিন্তু আমরা সেই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখিনি, এর আগে বাম আমলেও আমরা দেখিনি। সে জায়গায় দাঁড়িয়ে আজ যখন বিজেপি ক্ষমতায় এলো তখন এই ধরনের যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, সীমান্ত, বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্ত একটা বিতর্কিত বিষয় থেকে গেছে বেশ কিছু জায়গাতেই। তার কারণ হচ্ছে যে র্যাডক্লিফ লাইন বরাবর আমাদের দেশভাগের পর দুটো দেশের মধ্যে সীমানার বাঁটোয়ারা হয়েছিল, সেই র্যাডক্লিফ লাইন যে যে জায়গায় বেশ কিছু অস্পষ্টতা রেখে গেছে তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সীমান্ত অন্যতম। যে জন্য দেখা গেছে যে স্বাধীনতার পরবর্তীকালে ভারতবর্ষের কিছু গ্রাম বাংলাদেশের ভূখণ্ডে, আবার বাংলাদেশের কিছু গ্রাম পশ্চিমবঙ্গের ভূখণ্ডে ছিল, যেগুলোকে আমরা ছিটমহল বলতাম। এবার এই বিষয়গুলোর যতক্ষণ না চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সীমানাকে পূর্ণভাবে কড়াকড়িভাবে এই কাঁটাতারের বেড়া বা প্রাচীর দিয়ে তৈরি করে দেওয়াটা একটু বিতর্কিত ব্যাপার ছিল, একটু সমস্যার কাজ ছিল। পরবর্তীকালে যখন 2014 সালে আমরা কেন্দ্রে ক্ষমতার পরিবর্তন হয়ে বিজেপি সরকারকে আসতে দেখলাম, আমরা দেখেছি বিদেশ নীতির অভিমুখ আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছিল এবং সেই পরিবর্তিত অভিমুখের নিরিখেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে বাংলাদেশের সঙ্গে এই ছিটমহল চুক্তি, বহু বিতর্কিত, বহু প্রতীক্ষিত ছিটমহল চুক্তি সম্পাদন করলেন এবং দুই দেশের মধ্যে ভূখণ্ড বিনিময় হলো। অর্থাৎ আমরা বেশ কিছু গ্রাম বা বেশ কিছু এলাকা বাংলাদেশকে দিয়ে দিলাম, আর বাংলাদেশের সেই অংশগুলো যেগুলো ভারতীয় ভূখণ্ডের অন্তর্ভুক্ত ছিল সেইগুলো আমাদের দেশের সঙ্গে একীকরণ হয়ে গেল। এইবারে সীমানা নির্ধারণের কাজটা মানে সুনিশ্চিতভাবে করবার সুযোগ তৈরি হলো। অর্থাৎ কিনা বাম আমলে এই বিষয়টা 2014-তে বামেরা বিদায় হয়ে গেছেন, সুতরাং বামেদের সঙ্গে সেই সীমান্ত নীতিকে সম্পূর্ণ করবার সুযোগের জায়গায় ছিটমহল একটা বড় বাধা ছিল। 2014-তে যখন সরে গেল তখন এই রাজ্যের তৃণমূল সরকার, এই তৃণমূল সরকার কিন্তু গোড়া থেকেই যে কথাটা বলে এসছে সেটা হচ্ছে এই সীমানার নামে পশ্চিমবঙ্গের ভেতর পর্যন্ত বিএসএফ বা কেন্দ্রীয় সেনাবাহিনীর কি বলবো দাপাদাপি বা পদযাত্রা বা তাদের গতিবিধি, এইটা এই সরকার মেনে নেবে না। এবং সেইটা করতে গিয়েই সীমান্ত নির্ধারণের জন্য যে সীমান্ত থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর বা এসএসবির যে গতিবিধিকে নিশ্চয়তা দিতে হয় প্রতিটি রাজ্য সরকারকে, সে ব্যাপারে এই রাজ্য সরকার মানে তদানীন্তন রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার কোনোদিনই সেভাবে কোনো সায় দেখায়নি। বাংলাদেশে যতদিন পর্যন্ত আওয়ামী লীগের সরকার ছিল আমরা দেখেছি যে ভারতবর্ষের সঙ্গে তাদের একটা মৈত্রীতাপূর্ণ একটা সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের ভিত্তিতে এই ওপেন অমিতাভ বাবুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি অমিতাভ বাবুর কাছে যাব। আমাদের সঙ্গে যেহেতু এই মুহূর্তে গাজল থেকে রয়েছেন বিধায়ক চিন্ময় দেব বর্মন, চিন্ময় বাবুর কাছে যাব। চিন্ময় বাবু, যে বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখেছি দশকের পর দশক বাংলাদেশিরা অবৈধভাবে এদেশে প্রবেশ করেছে এবং বিশেষ করে বাংলার কথা যদি বলি একটা বিশাল অংশ সীমান্তের, আন্তর্জাতিক সীমান্তের মধ্যে রয়েছে। আমরা যদি বলি 2216.7 কিলোমিটার দীর্ঘ এই গোটা এলাকা রয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে বাংলার বুকে যদি আমরা বলি অনুপ্রবেশের সংখ্যা অনেকটাই বেশি। এর আগে মমতার সরকার কিন্তু বারবার বাধা দিয়ে আসছিল সীমান্তে কাঁটাতারের বেড়া হোক বা জমি হস্তান্তর নীতি হোক, সমস্ত বিষয়গুলোতে। এবারে আপনাদের সরকার আসার পর শুভেন্দু অধিকারী প্রথমেই অনুপ্রবেশ বিষয়টি তুললেন এবং আপনাদের সরকার বিএসএফ কে 45 দিনের একটা সময়সীমা কিন্তু তিনি বেঁধে দিয়েছেন। এই সমস্ত সমাধানের ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ বলা যেতে পারে। আপনাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিকভাবে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। বিষয় হচ্ছে যে সত্যি
দীর্ঘদিন পরে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের বহু প্রতীক্ষিত একটি রাষ্ট্রবাদী সরকার হয়েছে। এবং এই রাষ্ট্রবাদী সরকারের মূল উদ্দেশ্যই হচ্ছে পশ্চিমবঙ্গের যে ভূখণ্ড, সেই ভূখণ্ডকে ভারতবর্ষ থেকে আলাদা হতে না দেওয়া। হুম পূর্ববর্তী যে সরকারগুলি পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় আসীন ছিলেন, হুম তাদের উদ্দেশ্যই ছিল শুধুমাত্র নিজের দল এবং নিজের ভোট ব্যাংকটাকে ব্যবহার করা বা ধরে রাখা। কিন্তু আজকে হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে যে রাষ্ট্রপতি সরকার আর হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই পশ্চিমবঙ্গের ভূখণ্ডকে কোনোভাবে করে যেন হাতছাড়া না হয় এবং সেটা যেন ভারতবর্ষের সঙ্গে যুক্ত থাকে। সেই জন্যই আজকে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে করে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সমস্যার সমাধান দীর্ঘ 15 বছর এবং তার পূর্ববর্তী সময় থেকে হতে পারেনি, সেটা মাত্র 15 দিনের মধ্যে আপনারা দেখেছেন যে জমি হস্তান্তর হয়েছে এবং আগামী দিনে সেই কাঁটাতারের বেড়া হয়ে অনুপ্রবেশ বন্ধ হবে। অনুপ্রবেশ যদি বন্ধ হয় তবেই কি আমরা কিন্তু পশ্চিমবঙ্গকে রক্ষা করতে পারবো। আপনি বারবার বলছেন যে 2000 হচ্ছে 216.7 কিলোমিটার, হুম এত বড় জায়গা, এত বড় ভূখণ্ড, যেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল আর হচ্ছে ইয়ে হয়ে আছে, আপনার বর্ডার হয়ে আছে, সীমান্ত হয়ে আছে। হুম সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শুধুমাত্র এটা একটা বর্ডার এলাকা না, এটা একটা ইন্টারন্যাশনাল থ্রেটও ছিল। আমাদের চিকেন নেক সহ একদম আরো একদম। বিভিন্ন হুম চিকেন নেক সহ বহু এলাকা আছে। সেই হুম জন্য এটা ইন্টারন্যাশনাল ইস্যু এবং আমরা যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে যাই, পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচাতে চাই হুম এবং সর্বোপরি সার্বঙ্গীন যে উন্নয়ন পশ্চিমবাংলার, আমাদের একটা জমি, সেই জমির উপরে ওপার থেকে আসা কোনো অনুপ্রবেশকারী, সে জোর করে সেখানে বসবাস করছে বা সে দখল করে বসবাস করছে, সে আমাদের জমির ভাগটা নিচ্ছে। সে তার ছেলে মেয়ে যে স্কুলে পড়ছে সে শিক্ষার ভাগটা নিচ্ছে, তারা বড় হয়ে কর্মজীবনে যাচ্ছে সেই কর্মজীবনের ভাগ নিচ্ছে, তারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হচ্ছে, তারা স্বাস্থ্যের ভাগটা নিচ্ছে। অথচ তারা কেউই কিন্তু ভারতবর্ষের বাসিন্দা নয়, নাগরিক নয়। হুম তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে অনুপ্রবেশ যদি আমরা রক্ষা করতে না পারি, অনুপ্রবেশ যদি বন্ধ করতে আমরা না পারি, তাহলে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন কোনোদিনই করতে পারবো না। আর যেই কাজটা আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আর খুব জরুরি ভিত্তিতে শুরু করেছে এবং আগামী দিন আমরা শেষ করব, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বন্ধ করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। একেবারে একটা বড় যেহেতু ভূখণ্ড রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গ হয়ে বহু অবৈধ বাংলাদেশি নাগরিকরা, শুধু পশ্চিমবঙ্গ বলবো না আমি, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে আপনি যেমনটাই বলছিলেন ইন্টারন্যাশনাল থ্রেট, অর্থাৎ একটা কিন্তু নিরাপত্তার একটা থ্রেট রয়েছে। নিরাপত্তার দিক দিয়ে যদি আমরা দেখি, পাশাপাশি যদি সামাজিক বিষয়ে বা অর্থনীতির বিষয়ে দেখি, যারা যেসব বাংলাদেশিরা আমাদের দেশে আসছে, একে তো জনবিন্যাসের উপর একটা প্রভাব ফেলছে, জনবিন্যাসের পাশাপাশি সামাজিক পর্যায়ে বিভিন্ন কার্যক্ষেত্রে কর্মক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এদের দাপট। এরা একেবারে ছাপিয়ে যাচ্ছে আমাদের দেশের নাগরিকের বিভিন্ন ক্ষেত্রে হোক, একেবারে কৃষি সমাজ থেকে শুরু করে একেবারে উচ্চ পর্যায়ে তারা বিভিন্ন সেক্টরে একেবারে ছড়িয়ে পড়েছে। অর্থনৈতিক দিক দিয়েও একটা বড় কিন্তু চাপ সৃষ্টি করছে এই অবৈধ যারা বাংলাদেশিরা এভাবে দিনের পর দিন যারা আমাদের দেশে এসে প্রবেশ করেছে। আজকালকের কথা আমি বলছি না, বহু বছর ধরে এটা হয়ে আসছে। একদমই তাই, একদমই সঠিক বলেছেন। কারণ এই বিগত দিনের সরকারগুলো শুধুমাত্র ভোট ব্যাংক নিয়ে চিন্তা করেছে। সেই জন্য তারা তাদের যে দলীয় ভাবে তারা এইভাবে করে তাদেরকে অবৈধভাবে তাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এগুলো বানিয়ে দেওয়ার কাজ করেছে। এবং আপনারা দেখতে পেয়েছেন বিগত দিনে বিভিন্ন তৃণমূলের নেতারা ধরা পড়েছে যারা এই 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 চক্রের সঙ্গে জড়িত ছিল এবং তাদেরকে দিয়ে অবৈধ কাজগুলো করাতে খুব সহজে হতো, কারণ তাদের আইডেন্টিটিটা আর সঠিকভাবে আর পরিলক্ষিত হতো না। সেই জন্য তাদের আইডেন্টিটিটা যেহেতু সঠিকভাবে ইয়ে হতো না, তারা সহজেই কোনো রকম অপরাধ করে আবার এখান থেকে অন্য জায়গায় পালিয়ে যেত বা তারা গাড় লাগা দিত। সেই জন্য শুধুমাত্র সামাজিক, অর্থনৈতিক আর হচ্ছে এইরকম দিকেও নয়, মানুষের যে নিত্যনৈতিক জীবন, সেই জীবনের উপরেও তাদের আর প্রভাব এতটাই বেড়ে গেছিল যে তারা কোনো রকম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, কোনো রকম কোনো প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কোনো রকম কোনো নেতা, কোনো রকম কোনো মন্ত্রী, তাদেরকেও কিন্তু তারা রেয়াত করতো না। এবং আপনারা দেখেছেন বিগত দিনে বিভিন্নভাবে বিজেপির বিভিন্ন জনপ্রতিনিধি থেকে শুরু করে বড় বড় নেতৃত্ব, তারা কিন্তু এই ধরনের কিছু অনুপ্রবেশকারীদের দ্বারা বারবার আক্রান্ত হয়েছে। তার থেকে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বাদ যাননি, দিলীপ ঘোষ মহাশয় বাদ যাননি, সুকান্ত মজুমদার বাদ যাননি, আমাদের এমপি খগেন মুর্মু বাদ যায়নি। এরকম মাননীয় আমাদের কেন্দ্রীয় সভাপতি ছিলেন তখন আমাদের মাননীয় অমিত শাহজি, বর্তমান গৃহমন্ত্রী, তিনিও এই বাংলার বুকে আক্রান্ত হয়েছেন। এবং সেক্ষেত্রে বারবার উঠে এসছে এই অনুপ্রবেশকারী যাদের আইডেন্টিটিটা ক্লিয়ার নয়, তারা এভাবে করে মানুষকে কিন্তু আর মৃত্যু মুখে ঠেলে দেওয়ার কাজটা করতো ওই শাসকের নেতৃত্বে, ওই শাসক দলের নেতৃত্বে।
বেশ বেশ, আমাদের সঙ্গে আবার অমিতাভ বাবু জুড়ে গেছেন। অমিতাভ বাবু, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম, আরো একটা বিষয় যদি আপনার কাছ থেকে জানতে চাইবো, যে আমরা দেখেছি শুধু ভোট ব্যাংকের রাজনীতি হিসেবেই কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকার তাদেরকে ব্যবহার করছিল না। আমরা দেখতে পেয়েছি যে সামাজিক, অর্থনৈতিক, জনবিন্যাস বলি সমস্ত ক্ষেত্রেই কিন্তু এরা একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একটা বিস্তর প্রভাব একেবারে ফেলেছে আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে। সেটা যদি বলি, সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সরকারের যে সিদ্ধান্ত কোথাও না কোথাও গিয়ে তো একটা পজিটিভ একটা বার্তা দিচ্ছে বা একটা ইতিবাচক বার্তা দিচ্ছে। না, সে তো বটেই। একটা বিষয় কি জানো তো, যারা ভাগ্যান্বেষণে দেশান্তরী হন, যে কোনো কারণেই, দারিদ্র্যের প্রভাবে হোক বা যে কারণেই হোক দেশান্তরী হন, তারা নতুন ভূখণ্ডে এসে যখন কর্মসংস্থান খুঁজে পান না, এমনকি যে রাজ্যে তারা আসছেন সে রাজ্যের সাধারণ নাগরিকেরই হাতে কর্মসংস্থান নেই, তাহলে বহিরাগতদের হাতে কর্মসংস্থান আসবে কোথা থেকে? তখন রাজনৈতিক দল, বিশেষ করে কোনো দূরভিসন্ধি সম্পন্ন রাজনৈতিক দল, খুব দ্রুত এদের অপরাধীকরণ করে ফেলে, দুর্বৃত্তায়ন করে ফেলে। এবং আমাদের রাজ্যে যে ধরনের নাশকতামূলক কাজগুলো হয়েছে তার অধিকাংশ ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে এই অনুপ্রবিষ্ট অংশের মানুষ। এবার লক্ষ্য করার বিষয় হচ্ছে, এই অনুপ্রবিষ্ট জনজাতিকে বা অনুপ্রবিষ্ট অংশের মানুষকে আমাদের রাজ্যে কি তোয়াজ করে রাখা হয়েছিল। এমনকি আমাদের স্কুল পাঠ্য বৈঠক মানে বইপত্রগুলোতে পর্যন্ত সেখানে শিশুদেরকে বাবার পাশে আব্বা, মায়ের পাশে আম্মা, চাচা, খালা ইত্যাদি শব্দ স্কুল পাঠ্যতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কাদের স্বার্থে? এই পাশের বাংলার বাঙালিরা তো ধর্ম, জাত, বর্ণ নির্বিশেষে বাবা, মা, এই পিসি, কাকু এই শব্দগুলোতেই অভ্যস্ত। তাহলে কাদের জন্য শব্দ ভান্ডারগুলোতে এই পরিবর্তন পাঠ্যপুস্তকের মাধ্যমে করবার চেষ্টা হয়েছিল? বোঝাই যাচ্ছিল যে অনুপ্রবিষ্টদেরকে এখানে স্থায়ীভাবে বসিয়ে সেই শিক্ষার আলো অন্যদের থেকে চুরি করে তাদের কাছে পৌঁছে দিয়ে, আমাদের স্থায়ী নাগরিকদের অধিকারকে চুরি করে তাদের কাছে পৌঁছে দিয়ে একটা এমন কলোনি বানাতে যারা একটা ইশারায় 1 মিনিটের মধ্যে যে কোনো জায়গাকে শেষ করে দিতে পারে, যেটা তদানীন্তন মুখ্যমন্ত্রী রাজনৈতিক সভা থেকে ঘোষণা করছিলেন। আমরা এও দেখেছি বাংলাদেশের রাজনীতিক, বাংলাদেশের ব্যবসায়ী, তারা কলকাতায় এসে মার্ডার হয়েছেন এবং তাদের দেহ খুঁজে পাওয়া যায়নি, খুঁজে পাওয়ার পরে অপরাধীদের চিহ্নিত করা যায়নি। স্বাভাবিকভাবেই এই যে 15টা বছর পশ্চিমবঙ্গে, এটা ছিল এপার ওপার দুপার মিলিয়ে অপরাধীদের জন্য চিহ্নিত স্বর্গরাজ্য। পশ্চিমবঙ্গ হয়ে উঠেছিল অপরাধীদের গন্তব্য, অপরাধীদের চিহ্নিত স্বর্গরাজ্য। ফলে অনুপ্রবেশকারীদের এই অপরাধের ছত্রছায়া আশ্রয় পেতে খুব বেশি সময় লাগে না। এবং স্বাভাবিকভাবেই সেই জায়গাটাকে সরকার যখন রাজনৈতিক অর্থে ব্যবহার করতে শুরু করেছিল, তখন জনস্বার্থের সঙ্গে, সাধারণ মানুষের নিরাপত্তার সাথে, সাধারণ মানুষের অর্থনৈতিক জীবনযাত্রার সঙ্গে তার সংঘাত অনিবার্য হয়ে উঠছিল। এবং সেই অনিবার্যতাকেই আরো বেশি বেশি করে সমর্থন যোগাচ্ছিল রাজনৈতিক নেতৃত্ব বা প্রশাসনিক নেতৃত্ব হিসাবে মুখ্যমন্ত্রীর বক্তব্য। এরা দুধেল গাই, যারা দুধেল গাই তাদেরকে আমি অসন্তুষ্ট করতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। নতুন সরকার আসবার পরে যে পরিবর্তনটা সূচিত হয়েছে, সেটা প্রথমবার বহুদিন পর, প্রায় 15 বছর পর আবার যেটা দেখছি, সেটা হচ্ছে শাসকের আইনের পরিবর্তে আইনের শাসন পশ্চিমবঙ্গে কায়েম করার চেষ্টা হচ্ছে। অর্থাৎ আপনি নামাজ পড়বেন, পড়ুন, কিন্তু প্রকাশ্য রাস্তায় কেন? আপনার নির্দিষ্ট ধর্মস্থানের পরিসীমার ভেতর থেকে নামাজ পড়ুন। আপনার ধর্মাচরণে কেউ আঘাত করছে না। আপনার এই পশু জবাই করে, প্রকাশ্যে পশু জবাই করবার, বড় বড় পশু জবাই করবার ওই যন্ত্রণাদায়ক দৃশ্য কেন প্রকাশ্যে সেটা প্রচারিত হবে? যদি করতে হয় যথোপযুক্ত শংসাপত্র নিয়ে, সরকারি অনুমোদন নিয়ে তবে সেটা করুন। এবং এক অংশের বুদ্ধিমান, শিক্ষিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কিন্তু এই মুহূর্তে এটা বুঝতে শুরু করেছেন যে এটা কেন দরকার ছিল। তার কারণ এই অংশের মানুষগুলোকে এতদিন বেআইনি কাজ, বেআইনি বাসস্থান, বেআইনি পরিচয়পত্র, সবকিছু বেআইনি দিয়ে এই অনুপ্রবিষ্ট সংখ্যালঘু অংশের মানুষকে একটা বেআইনি অস্তিত্বের মধ্যে সরকার পুষিয়ে রেখে এদের যে আইনি নিরাপত্তাহীনতা তাকে এক্সপ্লয়েট করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য, অপরাধমূলক কাজের জন্য ব্যবহার করেছে বিগত সরকার 15 বছর ধরে। একদমই তাই, একদমই। মমতা বাবু, আরেকটা বিষয়, 2025 সালে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে নোটিশ দিয়ে ডিটেনশন সেন্টার তৈরির একটা নির্দেশ দিয়েছিল, কিন্তু সেটাকেও তোয়াক্কা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একেবারে মুখের উপর না বলে দিয়েছিলেন বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না। না, দেখুন, এই ডিটেনশন সম্পর্কে বেশ কিছু প্রশ্নে আবার
আলাদা করে তর্ক করবার বা আলাদা করে আলোচনা করবার দরকার আছে, সেইটা আলাদা বিষয়। প্রশ্ন হচ্ছে ডিটেনশনের নীতি, ডিটেনশনের পরিকাঠামো, ডিটেনশনের পদ্ধতি, এইগুলো অনেক দিক আছে। এখন মুশকিলটা হচ্ছে ডিটেনশন, একজন অনুপ্রবেশকারীকে ডিটেনশন করে রেখে দেওয়া, তার পেছনে তো একটা খরচা আছে, যেটা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন যে আমি ধরে তাকে ওই যে ডিটেনশন ক্যাম্পে রাখবো। হোল্ডিং সেন্টার 30 দিনের সময়সীমা হোল্ডিং শুভেন্দু সেন্টার, অধিকারী বেঁধে ডিটেনশন দিয়েছেন। সেন্টার এই কারণেই নাম দিচ্ছেন না, এই কারণেই তিনি নাম দিতে চাইছেন না যে তিনি চাইছেন না ওই ডিটেনশন সেন্টারে রেখে ওই ট্রাইব্যুনাল, ওই ট্রায়ালের দীর্ঘ সময় তাদেরকে এইখানে রেখে সরকারি বন্দোবস্ততে তাদের নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করে পুষে রাখা। তিনি চাইছেন অনুপ্রবেশকারী ধরা পড়লে হোল্ডিং সেন্টারে নিয়ে যত দ্রুত সম্ভব তাকে সস্থানে ফেরত পাঠিয়ে দেওয়া হোক। এই নীতিটাই আমরা আসামেও অনুসৃত হতে দেখছি, যেটা হিমন্ত বিশ্ব শর্মা নিজেও প্রকাশ্যে বলছেন যে এই দীর্ঘ সময় ধরে ডিটেনশনে ফেলে রাখা, ট্রায়াল প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, প্রমাণপত্র, কাগজ, দস্তাবেজ, এর চেয়ে যারা সীমান্তে পারাপার করতে গিয়ে ধরা পড়ছেন সরাসরি তাদেরকে আবার ডিপোর্ট করে আবার পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করাই ভালো। আর যারা ইতিমধ্যে শিকড় গেড়ে বসে গেছেন বা ছড়িয়ে আছেন, তারা এখান থেকে বার্তা পেয়ে যাবেন, এবং সেই বার্তাটা পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে সীমান্তে। আমরা দেখছি পই পই করে মানুষ আবার। একদম আমরা আজকে আলোচনা করছি বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে, এবং সেই বাংলাদেশে অনুপ্রবেশ আমাদের দেশে ঠিক কোথায় কোথায় কতটা প্রভাব ফেলেছে, এবং বর্তমান সময় দাঁড়িয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে জিরো টলারেন্স নীতি, এবং সেই নীতির ক্ষেত্রে কিন্তু একেবারে আমরা দেখতে পাচ্ছি বাংলা থেকে যে ছবিগুলো উঠে আসছে, এবং বিভিন্ন রাজ্যে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ফেন্সিং এর অর্থাৎ কাঁটাতারের বেড়া একেবারে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, কোথাও কোথাও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে মধুমিতা দি রয়েছেন, গৌহাটি হাইকোর্টের আইনজীবী রয়েছেন। মধুমিতা দি, এই যে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার রক্ষা করে যারা বাংলাদেশি হিসেবে চিহ্নিত হচ্ছেন, এবং আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি 3D ফর্মুলায় চলছে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর সরকার হোল্ডিং সেন্টার খোলার নির্দেশ দিয়েছে, এবং বিভিন্ন জায়গায় হোল্ডিং সেন্টারও খুলেছে। এবং কিছুক্ষণ আগে বিরতির আগে যেটা অমিতাভ বাবু বলছিলেন যে ছবিগুলো উঠে আসছে সীমান্তে চেকপোস্টগুলোতে একেবারে অজস্র শয়ে শয়ে বাংলাদেশিদের ভিড়, তারা পালিয়ে যাচ্ছে। এই যে চিহ্নিত হচ্ছে বাংলাদেশিরা এবং পাশাপাশি পালিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে যারা পালিয়ে যাচ্ছেন তারা তো ভয়ে আতঙ্কে পালিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কোনো প্রশ্ন থাকতে পারে না, কিন্তু তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। তাদের পুশব্যাক বা ফেরত পাঠানোর ক্ষেত্রে ঠিক কি কূটনৈতিক জটিলতা থাকতে পারে, বা এক্ষেত্রে ট্রাইব্যুনাল নীতি কি বলছে, ট্রাইব্যুনাল কি বলছে? দেখো, অমিতাভবাবু একটু আগেই যেটা বলছিলেন যে শুভেন্দু অধিকারীর যে 3D ফর্মুলা, এটাকে আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষই সাপোর্ট করছে। তার কারণ হচ্ছে ট্রাইব্যুনালের যে দীর্ঘসূত্রিতা ব্যাপারটা থাকে, একটা দীর্ঘ সময় ধরে একটা প্রসিডিউর, সেই প্রসিডিউরে জামাই আদরে বাইরের একজন মানুষকে খাইয়ে পরিয়ে আমার যে অর্থনৈতিক লসটা হবে আমার দেশের, আমি সেটা কেন করব? তাই প্রথমেই যেটা শুভেন্দু অধিকারীকে এই ক্ষেত্রে আমার মনে হয় ভারতবর্ষের প্রত্যেকে মনে প্রাণে চাইছে যে প্রতিটা স্টেটে আমাদের এরকম চিফ মিনিস্টার হোক। উনি যেটা বলেছেন এবং যেটা করছেন সেটাই তো নিয়ম। কারণ আমি কাউকে অ্যারেস্ট করবো, আগে তাকে আমরা ডিটেক্ট করে নিলাম যে এই মানুষটা ফরেনার্স, এবার তাকে আমরা ডিটেনশন ক্যাম্পে রেখে কি করব? প্রসিডিওরে কেন যাব? ডিটেক্ট যখন তাকে করলাম, তার ডকুমেন্ট ভেরিফিকেশন করব। ডকুমেন্ট ভেরিফিকেশন করার সঙ্গে সঙ্গে আমরা, আমার কাছে আমার আধার কার্ড, আমার প্যান কার্ড, আমার ভোটার কার্ড থাকলে তো হবে না, আমার লিঙ্ক ডকুমেন্ট লাগবে। তো আমার বাবা কোথাকার ছিল, আমার মা কোথাকার ছিল, সেটা ভেরিফাই করলেই তো ব্যাপারটা একদম শর্টেস্ট রুটে চলে আসে। তারপরে তাদেরকে রিপোর্ট করো, এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে বাংলাদেশ সরকার নিতে বাধ্য। কারণ একটা মানুষ বলছে আমি ভারতীয়, তার কাছে আধার কার্ড আছে, তার বাবার ডকুমেন্টস দেখা যাচ্ছে ইন্ডিয়াতে নেই, তো সেই মানুষটা কখনো ইন্ডিয়াতে থাকতে পারে না। সেই মানুষটাকে একটু প্রেসার দিলেই তার থেকে বেরিয়ে যাবে। তো এখানে আমি আরো একটা কথা বলতে চাই যে ইনফিল্ট্রেশন যেটা হয়, অ্যাকচুয়ালি এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। যারাই বাংলাদেশ থেকে এদেশে আসছে তারা কেউই কিন্তু, যারা ধনী সচ্ছল পরিবারের তারা কেউ আসছে না, আসছেই তারা যাদের ওখানে খাবার দাবার উপায় নেই। বাংলাদেশ এই মুহূর্তে একটা মানব জনসংখ্যা বিস্ফোরণের বোম তৈরি হয়ে গেছে। এত জনসংখ্যা ওদের হয়ে গেছে যে ওদের দেশে খাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই বলে তারা আসছে। এবারে কথা হচ্ছে যেটা অমিতাভ বাবু বলছিলেন, আমি 100% ওনাকে সাপোর্ট করি। রেড ক্লিফ লাইন কেন আজকে স্বাধীনতার এত বছর পরে আমাদের এই চৈতন্য উদয় হলো? কেন এটা 1947-এ স্বাধীনতা পেয়েছি, কেন এটা আমাদের 1951-এ আসেনি? আমাদের রাজনৈতিক নেতাদের মেইন ভুল ছিল যে আমাদের তখনই উচিত ছিল, যেটা 2014-তে মোদিজি আসার পরে করলেন,
যে ছিটমহলের হস্তান্তর অনেক আগে এটা করা উচিত ছিল, কিন্তু তখনকার নেতারা নিজেদের রাজনৈতিক আয়েশ, স্বার্থও ঠিক বলবো না, দূরদর্শিতার অভাব, আয়েশিপানা, নিজেদের জীবন আমরা এমএলএ এমপি পেনশন পাচ্ছি আরামসে কেটে যাচ্ছে, দ্যাটস এনাফ। তা ওনারা ভাবতেই পারেননি যে ভবিষ্যৎ প্রজন্ম কি ফেস করবে। কিন্তু আজকের ডেটে অলমোস্ট অল মানুষ এটা বুঝে গেছে যে এই অনুপ্রবেশকারীরা আমাদের ডেমোগ্রাফিক যে চেঞ্জেসটা করছে সেটা একটা ভয়ঙ্কর থ্রেট আমাদের জন্য। সবচাইতে যেটা বড় থ্রেট হচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিমবাংলা এমন একটা জায়গা, এমন একটি রাজ্য, যেই রাজ্যটিতে যদি অনুপ্রবেশ ঘটিয়ে জনবিন্যাসের সমস্ত কিছু বদলে দেওয়া যায়, তাহলে পশ্চিমবাংলাকে যদি একটু অশান্ত করে তোলা যায়, পুরো নর্থ ইস্ট সাফার করবে। পুরো নর্থ ইস্ট এটার জন্য ডিসকানেক্টেড হয়ে যাবে ভারতবর্ষের সঙ্গে, যেটা নিয়ে কিছুদিন আগে ইউনিস সরকারের আমলে আমরা দেখেছি যে বারবার করেই তারা বলছিল। এখানে আরেকটা কথা বলবো, হাসিনা সরকার থাকতে আমরা বলি, এটা আমাদের এখানকার মানুষের ভাষ্য, যে মৈত্রীতা ছিল আমাদের সঙ্গে, তাই আমরা সবকিছু করেছি। সত্যি কি মৈত্রীতা ছিল? উনি ওনার দেশের সবকিছু বজায় রাখার জন্য মৈত্রীতা করেছেন, তাই ছিটমহলের ক্ষেত্রে আমরা দেখেছি ওনারাই মাটি একটু বেশি পেয়েছেন। তারপরেও কিন্তু আমরা সম্পূর্ণভাবে নির্ধারণ করতে পারিনি, দোষ আমাদের পশ্চিমবঙ্গের, যেটা অমিতাভ বাবু বলছিলেন, পশ্চিমবাংলায় গত 15 বছরে যেটা হয়েছে, এর আগে দোষ ছিল সেন্ট্রাল গভর্নমেন্টে। কংগ্রেস আমলে 70 বছর এই ব্যাপারে ডিসিশন নেয়নি, আর এই ছিটমহল হস্তান্তরের ব্যাপারটা সেন্ট্রাল ছাড়া স্টেট কিছু করতে পারে না। আর লাস্ট 15 ইয়ার্সে যেটা মমতা ব্যানার্জি করে গেছেন, যে আমাদেরকে জমি দেননি আমাদের বর্ডার এরিয়ায়, যেটাতে আমাদের সুবিধা হতে পারে। একেবারে মধুমিতাদি, আমি আমাদের সঙ্গে যেহেতু গাজলের বিধায়ক রয়েছেন, তিনি খুব ব্যস্ত এই মুহূর্তে এবং আমাদেরকে সময় দিয়েছেন, কিছুক্ষণের জন্য রয়েছেন, আমি আপনার কাছে আসবো। চিন্ময়বাবু, মালদা জেলার একাধিক অংশ সীমান্তের ঘেঁষা, সে জায়গায় দাঁড়িয়ে আমি আপনার কাছ থেকে জানতে যাবো, আপনি যেহেতু বিধায়ক রয়েছেন গাজলে, সে জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু এলাকা কিন্তু উন্মুক্ত অবস্থায়, এমনটাও জানা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী জেলার শিবগঞ্জ থানার সীমান্ত, অর্থাৎ বাখরাবাদ পঞ্চায়েত এবং সুখদেবপুর এলাকা সরাসরি বাংলাদেশের রাজশাহী জেলার শিবগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকা, সেটা এই সমস্ত যে এলাকাগুলো রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে এলাকাগুলোর সুরক্ষার্থে আপনারা কি ধরনের পদক্ষেপ নিতে চলেছেন এবং সেই জায়গাগুলো ঠিক কি অবস্থায় রয়েছে, এবং সেসব সীমান্ত দিয়েও তো বাংলাদেশের এই দেশে প্রবেশ করে চলেছে? একদমই সঠিক কথা বলেছেন। আপনারা দেখেছেন কিছুদিন আগেই ওই সুখদেবপুরের আর হচ্ছে ওই কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে কিভাবে করে দুই পক্ষের মানে ওই বাংলাদেশ পক্ষের এবং আমাদের ভারতবর্ষের পক্ষের মানুষ এবং মানে সাধারণ মানুষ এবং হচ্ছে বিএসএফ এর সঙ্গে কি ধরনের গন্ডগোলটা হয়েছিল। কারণ এর কারণটা কি? এর কারণটা, মূল কারণই হচ্ছে তারা আমাদের এই পশ্চিমবঙ্গের ভূমি জবরদখল করে থাকতে চায় এবং তাদের যেন এই যে ইনফিল্ট্রেশনটা যেন তারা সহজে করতে পারে, অনুপ্রবেশন তারা সহজে করতে পারে, সেই জায়গাগুলো তাদের ঘাঁটি ছিল। সেই জন্য যখনই কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য উদ্যোগী হয়েছে মানে এই পশ্চিমবঙ্গের ভারতবর্ষের বিএসএফরা, তখনই কিন্তু বিএসএফ এর সঙ্গে সংঘাত বাঁধে এবং তাদের যে মানে ইকোনমিক্যাল যে তাদের যে ডেভেলপমেন্ট, সেটা তারা দেখতে পাচ্ছিল যে সেখানে তাদের বাধা প্রাপ্ত হতে পারে। সেই জন্য তারা কিন্তু এটা করেছিল। এবং দীর্ঘদিন ধরে এই 15 বছরে মমতা ব্যানার্জির সরকার, তৃণমূলের সরকার কিন্তু কোনোভাবে করেই আর জমি হস্তান্তরের পক্ষে, জমি অধিগ্রহণের পক্ষে তারা ছিল না। কারণ তাদের যে কি বলবো মানে একটা ব্ল্যাক মানি, সেটা কিন্তু এই বাংলাদেশের সঙ্গে একটা চোরা কারবারের মধ্য দিয়েই চলতো এবং তাতে তাদের দলের অধিকাংশ মানুষ, অধিকাংশ নেতা তারা কিন্তু জড়িত একদম হাই লেভেল পর্যন্ত। আর সেই জন্য বাংলাদেশের সীমান্তটাকে মানে মূলত কি হিসেবে ওরা ব্যবহার করে আসছিল গত যে মমতার সরকার? করিডোর, মানে মমতা ব্যানার্জির সরকার এগুলোকে এই সমস্ত যে জায়গাগুলো ফেন্সিং নেই, সেই জায়গাগুলোকে এরা করিডোর হিসেবে ব্যবহার করেছিল এবং এই করিডোরের মধ্যে তাদের বিভিন্ন ধরনের অপকর্ম, যেগুলো পশ্চিমবঙ্গ থেকে পার হয়ে বাংলাদেশে চলে যেত, যাতে করে প্রশাসন তাদেরকে ট্রেস করতে না পারতো। আর সেই জন্য আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন ধরনের জঙ্গি সংগঠনের বিভিন্ন মানুষ, আর তারা পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে বসেছিল এই 15 বছর ধরে যখন মমতা ব্যানার্জির সরকার চলছিল। কারণ বিভিন্ন জায়গায়, মালদাতেও আর হচ্ছে কখনো হচ্ছে আপনার বোমা বিস্ফোরণ হচ্ছে, কখনো হচ্ছে কোথাও জঙ্গি ধরা পড়ছে, বিভিন্ন বাংলাদেশের সংগঠনের, বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনের বিভিন্ন আর জঙ্গিরা আর পশ্চিমবঙ্গের মাটি থেকে তারা বারবার করে গ্রেপ্তার হচ্ছে। তার মানেটা কি? একবার একদম পশ্চিমবঙ্গের প্রশাসন বাংলাদেশের সেই সমস্ত জঙ্গি সংগঠনের সঙ্গে একদম সরাসরি যুক্ত ছিল, যাতে করে তারা তাদের মুক্ত অঞ্চল হিসেবে এই পশ্চিমবঙ্গের ওই সমস্ত ফেন্সিংহীন এলাকাগুলো তারা ব্যবহার করতে পারে। আর সেই জন্যই কিন্তু মমতা ব্যানার্জি কখনোই চাননি যে এই এলাকাগুলো আর ফেন্সিং হয়ে যাক, যাতে করে
বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ওনার একটু দূরত্ব বাড়ে, মানে এই ধরনের লোকেদের সঙ্গে সম্পর্ক দূরত্ব বাড়ে। সেই জন্য আরো একটা প্রশ্নের মধ্যে করবো যে এর আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, শেষ প্রশ্ন আপনার কাছে, তিনি নির্দেশ দিয়েছেন সীমান্তের 15 কিলোমিটারের মধ্যে যত সব অবৈধ নির্মাণ রয়েছে সেগুলো ভাঙার তিনি নির্দেশ দিয়েছেন, অর্থাৎ একেবারে বুলডোজার নীতি এবং জিরো টলারেন্স নীতি তিনি নিয়েছেন বেআইনি নির্মাণের ক্ষেত্রে সীমান্তের 15 কিলোমিটারের মধ্যে। সেক্ষেত্রে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সে জায়গায় দাঁড়িয়ে হোল্ডিং সেন্টারের বিষয়টিও উঠে আসছে, মালদা জেলায় ঠিক কি ছবি এবং আপনাদের তরফ থেকে বা আপনাদের সরকারের তরফ থেকে এবং বিএসএফ এর সঙ্গে কি ধরনের চুক্তি হচ্ছে, কি কি ছবিটা এই মুহূর্তে? আমরা সত্যি সত্যি পশ্চিমবঙ্গের যারা মানুষ, আমরা যারা মালদা জেলার মানুষ, তারা অত্যন্ত খুশি সরকারের এই পদক্ষেপের কারণ হচ্ছে আমার বিধানসভা গাজল, সেই গাজল বিধানসভা থেকেও দুদিন আগেই আর হোল্ডিং সেন্টারে 9 জনকে নিয়ে যাওয়া হয়েছে, 9 জন হোল্ডিং সেন্টারে 9 জনকে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমাদের বর্তমান সরকার ওই ডিটেনশনের ক্যাম্পের নামে তাদেরকে রেখে তাদেরকে এক ধরনের কি বলবো, তাদের বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে, তাদের স্বাস্থ্য পরিষেবা দিয়ে, তাদের ওই সিকিউরিটি দিয়ে তাদেরকে ওখানে রেখে তাদেরকে অর্থ ব্যয় করার পক্ষে নয়। তাই এই হোল্ডিং সেন্টারের মধ্যে দিয়ে তাদেরকে 30 দিনের মধ্যে তাদের এই মীমাংসা করার জন্য বলা হয়েছে। এবং এই যে মালদা বা এই সমস্ত এলাকার যে কি বলবো, যারা এতদিন বিগত সরকারের বিভিন্ন জায়গাতে যারা ছিলেন, তারা কিন্তু বরাবরই বাংলাদেশের এই সমস্ত সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এখন তাদের কপালে ভাঁজ, এখন তাদের কপালে চিন্তার ভাঁজ, কারণ এই বর্তমান সরকার, যেই সরকার সম্পূর্ণ রাষ্ট্রবাদী সরকার এবং এই রাষ্ট্রহিতে কাজ করার জন্য তাদের যে মানে কি বলবো, তাদের এক ধরনের মানে কি বলবো সোর্স অফ ইনকাম যেটাকে তারা বন্ধ করে দিতে চলেছে, তাদের যে ব্ল্যাক মানি সেটাকে বন্ধ করে দিতে চলেছে, সেই জন্য তারা অত্যন্ত চিন্তিত। এবং এই যে বর্তমান যে রাজ্য সরকারের যে কাজ, তাতে কিন্তু বাংলার মানুষ, মালদার মানুষ প্রচন্ড খুশি এবং আনন্দিত। বেশ, অনুপ্রবেশের রোগ এবার সত্যি সারবে কিনা সেটাও একটা দেখার বিষয়। শুভেন্দু সরকার যে সমস্ত পদক্ষেপ হাতে নিচ্ছে সেটাও দেখার বিষয়। আপনাকে এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি চিন্ময় বাবু। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে ত্রিপুরা থেকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বদীপ চক্রবর্তী। বিশ্বদীপ বাবু, আপনার কাছে প্রথম যে প্রশ্নটা আমরা নিয়ে আসবো, আমরা জানি এর আগেও আপনার সঙ্গে আমরা সাফ কথাতে আলোচনা করেছি অনুপ্রবেশ ইস্যু নিয়ে এবং সীমান্ত সমস্যা নিয়ে। আমরা জানি যে ত্রিপুরার কথা যদি বলি তাহলে প্রায় 26 কিলোমিটার উন্মুক্ত রয়েছে নদী পাহাড় এসবের জন্য এবং কিছুটা জায়গায় কাঁটাতার থাকলেও সেগুলো খুবই দুর্বল এবং সেটার সুযোগ নিয়ে কিন্তু দিনের পর দিন বছরের পর বছর অবৈধভাবে অনুপ্রবেশকারীরা দালালের সাহায্যে তারা এই দেশে প্রবেশ করে আসছে। সেক্ষেত্রে কেন্দ্রের যে নয়া নয়া নির্দেশ আসছে সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? এখানে প্রথমেই বলি, অনুপ্রবেশ ইস্যুটা আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি, দেশের ওভারঅল ন্যাশনাল সিকিউরিটি, ডেমোগ্রাফিক চেঞ্জ থেকে শুরু করে আমাদের সব দিকেই একটা চ্যালেঞ্জ বলা যেতে পারে। এখন আমাদের প্রাইম মিনিস্টার আপনার আপনি 15 অগাস্ট লালকিল্লা থেকে অ্যাড্রেসের সময় অনুপ্রবেশ ইস্যুতে উনি বলেছিলেন খুব স্ট্রিক্টলি এটা অ্যাকশন নেওয়া হবে। এবং এই যে সরকারের ইন্টেনশনটা, এই ইন্টেনশনটারই দরকার এবং এটারই বাস্তবায়ন আমরা দেখলাম কালকে। আমাদের অমিত শাহজি, আমাদের যে হোম মিনিস্টার, উনি 4 গ্রিড আপনি সিস্টেম উনি বলেছেন। প্রত্যেক বিএসএফ ডিজি, তারপর আপনার কোন স্টেটের মুখ্যমন্ত্রী যে স্টেট রিলেটেড আছে, এখানে মূলত ধরুন আমাদের এই এলাকাতে আছে, বাংলাদেশের সাথে যদি আমরা বলি, বাংলাদেশের সাথে যুক্ত আছে এখানে ওয়েস্ট বেঙ্গল, তারপর এই আসাম, ত্রিপুরা নিয়ে আরো কয়েকটা আপনার এগুলো নিয়ে যেগুলো আছে, মেঘালয় মিজোরামেরও কিছু অংশ আছে। হ্যাঁ, মেঘালয় আছে, মিজোরাম আছে। ইস্যুটা হচ্ছে কি, এইবার যে স্টেপটা, এটা সরকারের ইন্টেনশনটার সাথে আরেকটা ইস্যু এখানে যুক্ত হয়েছে, যে ভাইটাল যে আমাদের বিশেষ করে বাংলাদেশ রিলেটেড ইস্যুতে ওয়েস্ট বেঙ্গলে যে গভর্নমেন্ট আছে, আসামে যে গভর্নমেন্ট আছে এবং ত্রিপুরাতে যে গভর্নমেন্ট আছে, সবাই সাথে, কারণ এখানে এই যে অনুপ্রবেশ ইস্যুটা ঠেকানোর জন্য শুধু ওয়েস্ট বেঙ্গল মানে শুধু সেন্ট্রাল এবং মানে চাইলেই হবে না, সেন্ট্রালের সাথে স্টেটের কোঅর্ডিনেশন, এবং যেমন পশ্চিমবঙ্গে যেটা বারবার বলে আসছি না, আটকে গেছিল জিনিসটা। এবার যেটা নেওয়া হয়েছে স্টেপ 4 গ্রিড সিস্টেম, গতকালকে আমাদের হোম মিনিস্টার যেটা অ্যাড্রেসে করলেন, এটার ভিতরে স্মার্ট বর্ডার প্ল্যান আসছে এখানে। এই স্মার্ট বর্ডার আমরা জানি আমাদের ত্রিপুরাতে, যেমন আপনি একটু আগে বললেন যে ত্রিপুরাতে অ্যারাউন্ড 60 কিলোমিটার মনে হয়, 26 কিলোমিটার প্রায়। হ্যাঁ,
ওই উন্মুক্ত অবস্থায় জায়গা রয়েছে, মানে খোলা রয়েছে, কোনো ধরনের কোনো ফেন্সিং নেই, এবং কিছু অংশ তো এমনও রয়েছে যেখানে একেবারে কাঁটাতার থাকলেও নেই, নেই থাকা, একেবারে না থাকার মতোই অবস্থা। এখন হচ্ছে কি এটা সহ আপনি ওভারঅল এখানে আমাদের যেমন বাংলাদেশের সাথে অ্যারাউন্ড মানে 4000 কিলোমিটারের মতো আছে, হ্যাঁ। এর ভিতরে অ্যারাউন্ড 175 কিলোমিটার এরকম আছে যেটা ডিফিকাল্ট টেরেইন কন্ডিশনের জন্য, যেমন ত্রিপুরার এই পার্টটাও এটার একটা পার্ট। তো ওইটাতে যেন ওয়েস্ট বেঙ্গলে কিছু আছে, মিজোরামে কিছু আছে। এটা এখন এটার জন্য যে স্মার্ট প্ল্যানটা যেটা উনি নিয়ে আসলেন, যেটার ভেতরে আপনি এটা শুধু ফেন্সিং না, ফেন্সিং এর সাথে সাথে এটাতে ড্রোন সিস্টেম, রাডার সিস্টেম, মডার্ন ক্যামেরা সিস্টেম, এগুলো সব থাকছে। এআই অপারেটেড, মানে কি ওভারঅল মনিটরিং যে মেকানিজমটা, যেটা নর্মাল ফেন্সিং এর মাধ্যমে চলে আসতে পারতো, যেখানে আমরা দিতে পারিনি ফেন্সিং ঠিকভাবে, ওই জায়গাটারও মনিটরিং এর ব্যবস্থা উনি করছেন, এবং যেটার কাজ উইদিন ইয়ার এটা কমপ্লিট হবে। তো ওই জায়গাতে এটার একটা আমরা খুব অপটিমিস্টিক এই জায়গাটাতে, যে এই যে ইস্যুটা যেটা আমরা যে জায়গাটা কভার করা যাচ্ছে না টেরেন কন্ডিশনের জন্য, সেটা এই যে স্টেপটা নিলেন 4 গ্রিড সিস্টেম, যেটা এই 4 গ্রিড সিস্টেমের মাধ্যমে এবং সঙ্গে সঙ্গে স্মার্ট বর্ডার প্ল্যান যেটা নিয়েছেন, এটার মাধ্যমে আমরা এখান থেকে খুব মানে ওভারঅল পুরোটা জিনিসের মনিটরিংটা অনেক ভালোভাবে করা যাবে। এবং এই জন্য আমাদের সেন্ট্রাল মিনিস্টার, হোম মিনিস্টার একদম পরিষ্কার বেঁধে দিয়েছেন সময়, যে উইদিন আপনার 1 ইয়ার এটা কমপ্লিট হবে, এবং এটার টার্গেট থাকবে প্রথম জিরো ইনফিল্ট্রেশন, এবং সেকেন্ড থাকবে যারা যারা ঢুকেছে ওদেরকে খুঁজে বের করে দেওয়া, পুশব্যাক করে দেওয়া। মানে ওভারঅল আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ইন্টেনশন দেখাচ্ছে, অনুপ্রবেশটা কত ভাইটাল, এটার মানে আপনি ইউরোপিয়ান কান্ট্রিগুলো এখন ভুগছে যে ওদের বাইরের এর জন্য, অনুপ্রবেশকারীর জন্য ওদের কতটা সাফার করতে হচ্ছে, অনেকগুলো ইউরোপিয়ান কান্ট্রিও। একেবারে এই অনুপ্রবেশের ফলে আমাদের দেশ কতটা ভুক্তভোগী হচ্ছে এখনো পর্যন্ত, সে একেবারে সে বিষয়ে আপনার কাছে আসবো। আমরা আলোচনা ছিলাম, আমাদের সঙ্গে বিশ্বজিৎ বাবু রয়েছেন ত্রিপুরা থেকে, ত্রিপুরার সীমান্ত নিয়ে আমরা আলোচনা করছি। আমি বিশ্বজিৎ বাবুর কাছে আবারও যাব। বিশ্বজিৎ বাবু, এরপর আমি যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাইবো এবং যে প্রেক্ষাপটে আমি আলোচনা করতে চাইবো আপনার সঙ্গে, সেটা হচ্ছে যে এই যে অনুপ্রবেশ, এই যে বাংলাদেশি অনুপ্রবেশ, এটা তো আমাদের দেশে জনবিন্যাস অর্থাৎ জনবিস্ফোরণের একটা প্রধান কারণ। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সামাজিক ক্ষেত্রে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, এবং যদি আমরা ক্রাইম যদি আমরা রিপোর্ট দেখি, অর্থাৎ যে সমস্ত খবরগুলো উঠে আসে, সেই খবরগুলো থেকে আমরা ম্যাক্সিমাম আমরা দেখতে পেয়েছি কোথাও না কোথাও এই অনুপ্রবেশেরই কিন্তু একটা ফল, এবং যার জন্য আমাদের দেশ ভুক্তভোগী হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এই অর্থনৈতিক দিকেই হোক, সামাজিক ক্ষেত্রেই হোক, এবং আমরা যদি জনবিন্যাস বলি সেটার ক্ষেত্রে হোক, সামাজিক ব্যবস্থার উপর একটা চাপ সৃষ্টি করেছে। এই যে বিষয়টা, এখন যে কেন্দ্র এবং রাজ্যের এই যে সিদ্ধান্ত, একটা ইতিবাচক যেন প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে। এটা ইন অল রেসপেক্ট, আমি যেটা প্রথমে যেটা দরকার আমাদের অ্যাকচুয়ালি, বিশেষ করে নর্থ ইস্ট, ওয়েস্ট বেঙ্গল সহ নর্থ ইস্ট সবটা ইট ওয়াজ নেগলেক্টেড বেসিক্যালি, বিশেষ করে নর্থ ইস্টটা। তো ওইখানে সরকারের একটা প্রায়োরিটি দেখা যাচ্ছে, প্রায়োরিটির সাথে সাথে সরকারের অ্যাকশন প্ল্যান চুকে আসছে। যেমন আমি এক্ষুনি বললাম স্মার্ট বর্ডার প্ল্যান। এখন হচ্ছে কি অনুপ্রবেশ শুধু কিন্তু আমাদের যে বর্ডার স্টেটগুলোকে এফেক্ট করছে তা না, এটা কিন্তু আমাদের পুরো আপনার ভারতের অন্য স্টেট, যেমন ইউপির মতো স্টেটে আপনি 5% এর বেশি হিন্দু পপুলেশন কমে গেছে এখানে। হ্যাঁ, তো ওইখানে তো আর বর্ডার নেই, কিন্তু ওইখানেও এফেক্টেড, মানে এটা পুরো দেশে ছড়িয়ে গেছে। এটার জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। এটা ছোটখাটো হুমকি না, এটা অনেক বড় হুমকি। এবং আনফরচুনেটলি আমরা আগে কখনো সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ মানে অতটা স্ট্রিক্ট কোনো অ্যাকশন আমরা দেখতে পাইনি, যেটা এখন আমাদের প্রাইম মিনিস্টার এবং হোম মিনিস্টার নিয়ে আসছেন এই স্টেপগুলো, যেটা আগে আমরা কখনো দেখিনি এই ধরনের স্টেপ। এটার জন্য মোস্ট আনফরচুনেট পার্ট হলো আমরা সবাই বুঝি যে অনুপ্রবেশের পয়েন্টগুলো যেগুলো আমরা এখনই আলোচনা করছি, কি কি ইস্যুতে মানে সরকারের স্থিরতা বলুন বা ইকোনমিক বলুন বা ইকোনমিক ডেভেলপমেন্ট সব ধরনের এফেক্টেড হচ্ছে, কিন্তু জেনে শুনেও শুধু পলিটিক্যাল কম্পালশনের জন্য আমরা এটাকে ওদেরকে ইউটিলাইজ করেছি এট দি কস্ট অফ ন্যাশনাল ইন্টারেস্ট, আমাদের দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করে, দেশের স্বার্থের কথা চিন্তা না করে।
তো আশা রাখছি এখন যেরকম স্টেপটা নিয়ে আছে, বিশেষ করে গভর্নমেন্ট ডেমোগ্রাফিক চেঞ্জের উপরে এটার কি রকম অ্যাকশন নেওয়া দরকার এবং এইখানে স্টাডি করার জন্য একটা কমিশন অলরেডি লঞ্চ করেছেন, এবং এটা তা কোথায় কোথায় কেন কিভাবে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে বিস্তৃত আলোচনার পরে ওনারা যেটা সাজেশন দেবেন সে অনুযায়ী সরকার একটা স্টেপ নেবেন। মানে আমরা এখন একটা খুব আরো কি কি পজিটিভ করার একটা প্রয়োজন রয়েছে বিশ্বদীপ বাবু? আমাদের দেশের বর্তমান যে হাল রয়েছে, কোথাও না কোথাও গিয়ে এরকম একটা মনে হচ্ছে যে ভারতবর্ষের যারা হিন্দু থেকে শুরু করে বাকিরা রয়েছেন তারা একটা সময় গিয়ে যেন সংখ্যা লঘুতে পরিণত হয়ে যাবেন, যেই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। না, হ্যাঁ তা তো ঠিকই, কারণ আপনি যদি দেখুন 1951-এ আমাদের হিন্দু জনসংখ্যা যতটা ছিল বর্তমানে 5% কমে গেছে। আবার আমি যদি দেখুন নির্দিষ্ট মুসলিম পপুলেশন আপনি বেড়ে গেছে 5-7%, বুঝতে পারছেন তো? সুতরাং এটা তো পরিষ্কার আপনার ডাটাই বলছে, এটা মানে অন্য কোনো আর্গুমেন্টের কোনো ইস্যু নেই এখানে। এটা সবাই এটা অ্যাকসেপ্ট করবে যে আমাদের থ্রেটেন্ড হিন্দু পপুলেশন। এবং এটা মোস্ট খারাপ লাগছে এটা, যেমন ওয়েস্ট বেঙ্গলের মতো কান্ট্রিতে স্টেটে আমরা যেটা দেখেছি যে মুসলিম পপুলেশন যেখানে বেশি আছে এরকম সিটগুলোকে নিয়ে ওরা পলিটিক্যাল গেম খেলছে ফর দি এট দি কস্ট অফ ন্যাশনাল ইন্টারেস্ট। এটা আমাদের জনগণের কাছেও জিনিসটা নিয়ে যাওয়া উচিত আমি মনে করি। বিভিন্ন বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তো আছে, পুরো দেশেই নিয়ে যাওয়া উচিত যে আমরা কি করতে যাচ্ছি এটা নিয়ে মোস্ট আনফরচুনেটলি এটা নিয়ে অনেকে বিশেষ করে বিরোধী তরফ থেকে বিভিন্ন রকমের ইস্যু করা হচ্ছে, নির্দিষ্ট পার্টিকুলার রিলিজিয়নকে টার্গেট করা হচ্ছে। কিন্তু এই ধরনের ইস্যুগুলো যাতে পলিটিক্স না হয় এটা দেখা উচিত। এই জন্য জনগণের দেশের স্বার্থে আমার মনে হয় প্রত্যেককে এই বিষয়ে একটু ভাবার এখন তো পুরোপুরি দরকার প্রয়োজন। আমি অমিতাভ বাবুর কাছে যাবো। অমিতাভ বাবু, একটা বিষয় যেটা শুভেন্দু অধিকারী বলেছেন যে 2024 সালের পর যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এসেছেন তাদের ক্ষেত্রে তো তাদের চিহ্নিত করা হবেই এবং তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হবে। সে জায়গায় দাঁড়িয়ে আমরা যে কিছুক্ষণ আগে যে বিষয়টি আপনিও বলছিলেন যে বাংলার একাধিক সীমান্তবর্তী যেগুলো আউটপোস্ট আছে বা সেখানে যদি আমরা বলি হাকিমপুরের কথা বলি, হাকিমপুরের ছবি আজকেও এসেছিল, আমরা দেখিয়েছি যে হাকিমপুরে কিন্তু আজও প্রচুর বাংলাদেশিদের ভিড়। তারা মানে আতঙ্কে পালিয়ে যাওয়ার একটা উপক্রম, পালাচ্ছে রীতিমতো তারা, অর্থাৎ ভয়ে আতঙ্কে তারাও ভয় পেয়ে গেছে যে তাদের এবার কি হবে, কারণ এখন আর মমতার সরকার নেই। হ্যাঁ, সে জায়গায় দাঁড়িয়ে এই যে আতঙ্ক এবং এই যে শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্ত, আগামী সময় আমি আপনার কাছ থেকে এটাই জানতে চাইবো, এই যে কেন্দ্র এবং রাজ্য সরকারের একাধিক যে সিদ্ধান্ত পদক্ষেপ, সে জায়গায় দাঁড়িয়ে আদৌ কি আমাদের দেশ এই যে অনুপ্রবেশ রোগ থেকে আদৌ মুক্ত হতে পারবে? তোমার এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে এই আলোচনায় এতক্ষণ যা শুনছিলাম তার দুটো প্রেক্ষিত নিয়ে একটু বলবো। প্রথমত ত্রিপুরা থেকে যিনি বলছিলেন বিশ্বজিৎ বাবু, ভারতবর্ষের জনসংখ্যায় হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়বে কিনা সে সম্পর্কে তিনি গভীর দুশ্চিন্তা ব্যক্ত করতে গিয়ে যে কথা বলেছেন, শুনুন, হিন্দুদের ভেতরে শিক্ষার হার বাড়ার জন্যই হিন্দুরা এটা বুঝতে পারছে, মানে আমার দেশের অধিকাংশ মানুষ, আমি হিন্দু বলে বলছি না, এটা বুঝতে পারছে যে আজকের তারিখে সন্তান প্রতিপালন এবং তার যথাযথ জীবনের মান সম্পন্ন পেশা খুঁজে পাওয়া কতটা মুশকিল হয়ে গেছে। কর্মসংস্থান যদি সহজ হতো আমাদের পরিবারে আমরা একাধিক সন্তানের জন্ম দিতাম, কিন্তু এই শিক্ষার হার যেখানে নেই তারা এই গুরুত্বটা বোঝে না। স্বাভাবিকভাবেই তারা তাদের জীবন দ্বারা তো ওই বস্তির বা এই ধরনের অপরাধমূলক কাজ করে জীবন কেটে যায়, ফলে তারা ঝুঁকি নিতে, মানে 3, 4, 5 সন্তানের ঝুঁকি নিতে পিছপা হয় না। একজন মরে গেলে আরেকটা বাচ্চা আছে, আরেকটা মরে গেলে আরেকটা বাচ্চা আছে, এইভাবেই তাদের জীবন চলে। কিন্তু আমার ঠাকুরদার যতজন ছেলেপুলে ছিল আমার ততগুলি সন্তান নেই। তার কারণ আমি জানি আজকে জীবনের মূল্য কি, জীবিকার সুযোগ কতটুকু, একটা সন্তানকে ভালোভাবে শিক্ষা দীক্ষা দিয়ে মানে লালন পালন করতে কি পরিমাণে আমাদের নিযুক্তি, মানে আমাদের শ্রম, আমাদের পয়সা, আমাদের সময় নিযুক্তি দিতে হয়। ফলে জনসংখ্যার ক্ষেত্রে আমাদের অনেক সুচিন্তিত ভাবনা রয়েছে, যে সুচিন্তিত ভাবনা অনেক সম্প্রদায়ের ভেতরে নেই, এবং নেই তার কারণ তাদের দারিদ্র্য এবং অশিক্ষা। এটা একটা দিক। 2 নম্বর যে প্রশ্নটা মধুমিতাদি বলছিলেন আমি একটু ধরিয়ে দিই। মধুমিতাদি, দেখুন, শেখ হাসিনা যতদিন বাংলাদেশে ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু ভারতবর্ষের সঙ্গে আমাদের বিদেশ নীতির ক্ষেত্রে একটা সুষম সম্পর্ক ছিল। সম্পর্কটা কেন ছিল তার কারণ মাথায় রাখতে হবে যে শেখ হাসিনার হচ্ছেন সরাসরি মুজিবুর রহমানের কন্যা। তিনি জানেন যে
মুক্তিযুদ্ধে ভারতবর্ষের কি ভূমিকা ছিল সেই কৃতজ্ঞতা তার ছিল। ভুলে যাবেন না, শেখ হাসিনার শাসনামলেই আমরা ট্রানজিট পেয়েছিলাম চট্টগ্রাম বন্দর থেকে, ওদের সবগুলো বন্দর ব্যবহার করবার ট্রানজিট পেয়েছিলাম, যে রেলপথ দিয়ে চট্টগ্রাম থেকে ভায়া চট্টগ্রাম আমাদের উত্তর পূর্ব ভারত কলকাতা থেকে কানেক্ট হয়ে যায় অতি সহজে। সেই রেলপথ বিস্তারের কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছিল শেখ হাসিনার আমলে। শেখ হাসিনা চেয়েছিলেন আমাদের কাছ থেকে কেবলমাত্র তিস্তার জল, যা আমাদের দেশের পূর্বতন মুখ্যমন্ত্রীর অসভ্যতার জন্য ইউপিএ আমলের প্রধানমন্ত্রী মনমোহন সিং চুক্তি স্বাক্ষর করেও দিতে পারেননি। একই রকম ভাবে কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রে শুধু এই ট্রানজিটের সমস্যা মানে দিক থেকে সুবিধা নয়, তাদের রপ্তানি মূল্যের ক্ষেত্রে আমরা সুবিধা পেয়েছি, তাদের শিক্ষা এবং স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ভারতের স্যাটেলাইটকে ব্যবহারের ক্ষেত্রে যে ভাড়া সেইগুলো আমরা পেয়েছি, এবং সীমান্ত সুরক্ষার প্রশ্নে আমাদের এখানে যারা ধরুন এই কেএলও থেকে শুরু করে আলফা থেকে শুরু করে জঙ্গিরা পালিয়ে গিয়ে আগে বাংলাদেশের শেল্টার নিত, তাদের কিন্তু তিনি বাধ্য করেছেন বাংলাদেশের বাইরে চলে যেতে, তারা বাধ্য হয়েছে বার্মাতে গিয়ে আশ্রয় নিতে। ফলে আমাদের দেশের জন্য শেখ হাসিনা যদি সত্যি, শেখ হাসিনার সরকার যদি সত্যি উপযোগী না হতো, তাহলে বিদেশে ঘটে যাওয়া একটি অভ্যুত্থানের থেকে তাকে উদ্ধার করে নিয়ে এসে এতদিন পর্যন্ত ভারতবর্ষে আশ্রয় দিয়ে রাখার মতো বোকামো অন্তত নরেন্দ্র মোদী করবার মতো নেতৃত্ব নন। সুতরাং তিনি যখন এটা করেছেন তার পেছনে কিন্তু একটা কৃতজ্ঞতা বোধ কাজ করছে, যে যতদিন পর্যন্ত শেখ হাসিনা ছিলেন ওই দেশে ততদিন আমরা উভয় পক্ষই লাভবান হয়েছি। তার পরবর্তীকালে যে মৌলবাদীদের সরকার এসছে তাদের সঙ্গে আমাদের এই মুহূর্তে পরিস্থিতি এমন জায়গায় যে আমাদেরকে সীমান্তকে এই মুহূর্তে টাইট করতেই হচ্ছে। এবং যে কথা রূপা একটু আগে বলছিলেন, আমি একটা বক্তব্য জুড়ে দেবো এখানে, এই মুহূর্তে যে সীমান্তগুলো তৈরি হচ্ছে আমার মনে হয় তাতে শুধু কাঁটাতারের বেড়া দেওয়াই যথেষ্ট নয়, এই সমস্ত সীমান্তগুলোকে ইমিডিয়েটলি স্মার্ট বর্ডার বা স্মার্ট সীমান্তে পরিণত করতে হবে। এই স্মার্ট সীমান্ত মানে হচ্ছে এই সমস্ত জায়গাতে এআই দ্বারা ডিটেকশন যোগ্য ক্যামেরা বসাতে হবে, অর্থাৎ কেউ যদি কোনোভাবে ফাঁক গলে প্রবেশ করবার সুযোগ পায় তাদের ফেস ডিটেকশন হবে, চিহ্নিতকরণ হবে, এবং তাদের সম্পর্কিত তথ্য এআই মারফত একটি নির্দিষ্ট তথ্যপঞ্জিতে যুক্ত হয়ে যাবে। এই স্মার্ট সীমান্ত চাই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে। যদি সেটা গড়ে তোলা যায়, তার ব্যয়ভার বেশি, কিন্তু সেটা যদি গড়ে তোলা যায় তাহলে শুধু বিএসএফ এর উপরে নির্ভরতা, এসএসবির উপরে নির্ভরতা অনেকটাই কমে আসবে। স্বয়ংক্রিয় বর্ডার চাই আমাদের এই দেশ, এই ভারত বাংলাদেশের সীমান্তে, যেহেতু বাংলাদেশের এই মুহূর্তে শাসক পক্ষ আমাদের সঙ্গে ততটা বন্ধুত্বপূর্ণ নয়। একদম। কিছুক্ষণ আগেই অমিতাভবাবু যে বিষয়টি বলেছেন তার উত্তর মধুমিতাদি দিতে চাইছেন এই মুহূর্তে, খুব ছোট্ট করে মধুমিতাদি, সময় একেবারে কম হাতে। দেখো, আমি অমিতাভবাবুর সঙ্গে কিছু ক্ষেত্রে একমত হলেও একটা জায়গাতে একেবারে অমত, সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে শেখ হাসিনা অবশ্যই উনি কিছু ক্ষেত্রে আমাদেরকে প্রিভিলেজ দিয়েছেন, আমরা প্রিভিলেজ হয়েছি, কিন্তু এটা কিন্তু ওয়ান সাইডেড কখনোই ছিল না। উনি চট্টগ্রাম বিমানবন্দরের জন্য আমাদেরকে যে পরিষেবাটা আমরা পেয়েছি তার বিনিময়ে আমরা ওনাদের পে করেছি। উনি আমরা যা দিয়েছি তার তুলনায় বাংলাদেশ আমাদেরকে দেবার মতো তাদের ক্ষমতাও নেই, আমরা এমন কিছু নেইনি। আর আজকে যা পরিস্থিতি বাংলাদেশের, তার পেছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা কিন্তু শেখ হাসিনাই বাজিয়েছিলেন। উনি যদি মাদ্রাসা স্থাপন না করতেন আমরা ওয়ান আইডিয়া ভাবলে হবে না, ব্লাইন্ডলি সাপোর্ট দিয়ে যাবো শেখ হাসিনা। না না অমিতাভবাবু, আপনি বলেছেন, আমি বলিনি, আপনি আমারটা শুনে নিন, আপনি আমারটা শুনে নিন, আমি তারপরে আপনার সাপোর্ট দেব, আমারটা শুনে নিন। শেখ হাসিনাকে ভারতবর্ষে এনে রাখা হয়েছে ভারতবর্ষের নিজের সিকিউরিটির কথা ভেবে, কোনো দয়া করে নয় বা কোনো ইচ্ছে করে নয়। কারণ আজকে বাংলাদেশ আমাদের জন্য মানব বোমা হয়ে দাঁড়িয়েছে, এই পুরো দেশটা আমাদের জন্য একটা সেফটি। আর এই মানব বোমা তৈরির পিছনে বাংলাদেশের দীর্ঘ এত বছর প্রত্যেকটা শাসকের ভূমিকা রয়েছে, সে যেই হোক না কেন, বিএনপি হোক আওয়ামী লীগ হোক, তারা প্রত্যেকে দায়ী। আওয়ামী লীগ যদি গত 5 বছর তাদের যে শাসনকালে লাস্ট 5 বছরে যদি 7,000 মাদ্রাসা স্থাপন না করতো, আজকে বাংলাদেশের এই অবনতি হয় না। আর সেটা কারা বলছে? সেটা আমি বলছি না, ভারতবর্ষের লোক বলছে না, শেখ খালিদের মতো আওয়ামী লীগ সাপোর্টাররা বাংলাদেশে বসে বলছে, বাংলাদেশের আওয়ামী লীগ সাপোর্টাররাই তাদের সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রাখছে। তসলিমা নাসরিনের মতো মানুষও বলছেন যে আজকের এই বাংলাদেশের এই পরিণতির মূলে শেখ হাসিনার একটা যথেষ্ট বড় ভূমিকা রয়েছে। তাই আজকের বাংলাদেশকে শুধু দোষ দিয়ে লাভ নেই, এই বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি করার জন্য শেখ হাসিনাও দায়ী। তাই শেখ হাসিনাকেও আমরা পার্শিয়ালি সাপোর্ট করলো, 100% সাপোর্ট করবো না। আর নরেন্দ্র মোদী যথেষ্ট দূরদর্শিতা সম্পন্ন অধিনায়ক বলেই আজকে তিনি হাসিনাকে এখানে জায়গা দিয়েছেন।
এমনি এমনি দেননি, এটা সত্যি কথা। নিজের দেশের সিকিউরিটির জন্য কারণটা কি? দিয়েছেন। কারণ নরেন্দ্র কারণটা মোদীর কি? কাছে Explain নিজের করুন দেশ না, ছাড়া কারণটা অন্য কি? কিছু কেন নেই। দিয়েছেন? তাই আপনি জানেন ভারতবর্ষে কারণটা 100 কি? বছর অদূরদর্শী নায়কদের হাতে পড়েছিল আপনি বলে মধুমিতাদি, আমি আপনার ক্যাপ্টেন কাছে ছিল জানতে না চাইছি আমাদের, ঠিক তাই কি আমাদের কারণে এই দিয়েছেন? পরিণতি। আজকে আমাদের নির্ভর করতে হচ্ছে মধুমিতাদি, একটু আমাদের একটু বিএসএফ ব্যাখ্যা এর করুন সঙ্গে না ঠিক দিদি কি কথা কারণে হবে, শেখ তারপর হাসিনাকে আমি- আশ্রয় কেন? দিয়েছেন? শেখ হাসিনা কি পাপ মুক্ত, দোষ মুক্ত নয়, উনিও তোষণ করে গেছেন। উনি যদি বেশ, নিউট্রালি বেশ। কাজ আপনি করতেন আমাকে সেটাই সেকুলার বলুন না, হতেন, দোষ আজকে মুক্ত এই নন, পরিস্থিতি তার সত্ত্বেও আসতো ভারত না। কেন তাকে আশ্রয় তাই দিল? আমি শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে আমি শেখ হাসিনাকে মোটেই ক্ষমা করতে আপনার পারি না। বক্তব্য আমি বুঝতে উনি পারছি, বেশ কিন্তু আপনার মৌলবাদী কিছু তথ্যের প্রশ্রয় ঘাটতি দিয়েছিলেন আছে। বলে আজকে এই জায়গায় এসে আপনি দাঁড়িয়েছেন। মূল বিষয়টা উনিও এড়িয়ে তাই যাচ্ছেন। এটার জন্য আপনি দায়ী। শুধু এইটুকু ব্যাখ্যা করুন না, ভারতের কি প্রয়োজনীয়তা পড়লো হঠাৎ করে শেখ হাসিনাকে অবশ্যই আশ্রয় ভারতের দেওয়ার জন্য? প্রয়োজনীয়তা আছে, কারণ আমার ভারতের পাশের কেন বাড়িতে কি যখন প্রয়োজনীয়তা অভ্যুত্থান পড়লো? হয়েছে, প্রধানমন্ত্রী সেই দেশের মোদী নায়ককে কেন এই যদি আমরা পদক্ষেপ আমাদের নিলেন? দেশে এনে রাখি, সেটা একটা পলিটিক্যাল কূটনীতি, পলিটিক্যাল ট্র্যাপ। সেই ট্র্যাপটা নরেন্দ্র মোদীর মতো নায়ক বলেই করতে পেরেছে, অন্য বেশ, কোনো আপনি রাজনীতি নেপালে যাই হোক না কেন করলেন আমাদের আজকে যে আলোচনা ছিল এবং আমাদের একেবারে বিরোধিতা করতে হবে না, একেবারে সময় নেই এই মুহূর্তে, এবং আমাদের শেখ হাসিনা দোষী ছিলেন। বেশ, আমাদের ওনারও দোষ আজকের ছিল। আলোচনা আজকে মূল উনি বিষয়। দোষ করছেন, নীতি তাই উল্টে তো গেল ওনার কেন? আওয়ামী লীগ সরকারের পতন আপনার কাছে হয়েছে। যুক্তি নেই, উনি আসলে যদি আপনি সেকুলার পুরোটা জানেন না। মেন্টালিটিতে থাকতেন, ঠিক আছে, ওনার ঠিক পতন আছে, হতো না। বুঝতে পেরেছি। উনি তা করেননি, উনি ভারতের থেকে সুবিধা নিয়েছেন, কিন্তু সেকুলার ভারতের টেকুলার বাদ দিন, রাজনীতিতে আমার কথা হচ্ছে মৌলবাদী নেপালের সংস্থাগুলোকে ক্ষেত্রে, উনি শ্রীলঙ্কার প্রতিস্থাপন ক্ষেত্রে দিয়েছেন, এই উনি একই তাদেরকে খাইয়ে অভ্যুত্থানের পরিয়ে বড় মুখে করেছেন। সেখানকার ওনার কি শাসক দরকার প্রধানদের ছিল কেন ভারতবর্ষে আশ্রয় মৌলবাদীদের দেননি এতটা মোদী? support বেশ, করা? বেশ। উনি জানতেন না যে এই মৌলবাদীরা কি করছে ভারতের এগেইনস্টে? আর উনি না, যে না, আপনি আপনি যে আমার বললেন, কথা বলুন না। উনি আমাদেরকে তাহলে এটা দিয়েছে, নেপালের ওটা ক্ষেত্রে, দিয়েছে, আমরা শ্রীলঙ্কার দেইনি। ক্ষেত্রে অন্য নীতি আমরা কেন? একটা বড় যদি দেশ, বাংলাদেশের একটা ক্ষেত্রে ছোট্ট হাসিনাকে দেশ, তার আশ্রয় থেকে আমরা দেন, কি দিয়েছি? তাহলে নেপালের ক্ষেত্রে কেন Communication দিচ্ছিলেন না? তার বা শ্রীলঙ্কার বিনিময়ে আমরা ক্ষেত্রে যা কেন দিয়েছি, দিচ্ছিলেন না? শেখ হাসিনা কেন বাংলাদেশের আগামী 48 বছর ধরে ওরা সেই আমাদেরকে দিয়ে পূরণ করতে পারবে বেশ, না। আর যাই হোক না কেন আমাদের বর্তমান বিদেশ যা নীতি পরিস্থিতি পরিবর্তনের দরকার ভারতবর্ষের আছে, এই ছিল। দেশের একেবারে মধুমিতাদি একটু বর্তমানে থামাবো, যেটা হাতে একেবারে সময় নেই, মধুমিতাদি থামাবো, আলোচনা এখানে শেষ করতে হচ্ছে কারণ আমাদের হাতে আর সময় নেই। এবং আজকে যেটা আলোচনার বিষয় ছিল এই যে দশকের পর দশক ধরে অনুপ্রবেশ চলছে আমাদের দেশে, তার যে একটা প্রভাব, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এবারে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সমস্ত জিরো টলারেন্স নীতি এবং যে সমস্ত কড়া পদক্ষেপ, সে জায়গায় দাঁড়িয়ে আগামী দিনগুলোতে যে অনুপ্রবেশের যে একটা রোগ, একটা ব্যাধি, সেই রোগ থেকে আমরা সত্যি সেরে উঠতে পারবো কিনা সেটা এখন দেখার বিষয়। যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয় হয়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে, এবং সেদিকে প্রত্যেকের নজর থাকবে যে আগামী দিনে আমাদের দেশ বাংলাদেশ অনুপ্রবেশকারী মুক্ত হতে পারবে কিনা, এবং সে জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়েও আমাদের একটা বিষয় থেকে যাচ্ছে। তাদের ভূমিকা আরও কি হয় আগামী দিনে, কোন কোন দিকে এগোয়, সেদিকে আমাদের নজর থাকবে। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন বিধায়ক চিন্ময় বর্মন গাজলের এবং রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক বিশেষক চক্রবর্তী এবং আইনজীবী মধুমিতা চক্রবর্তী। প্রত্যেককে আজকে আমাদের আলোচনা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।